আমার হল ছিল মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল। তো এই হলে আমরা যখন 5-6 সেশনে আমরা উঠি, যখন প্রথম টার্মে ফ্যাসিস্ট রিজিমের শুরু হয় আপনার 2008-এর ইলেকশনের পরে, ওর পরে কিন্তু আমরা আর হলে যেতে পারিনি। অর্থাৎ আমি একজন বৈধ স্টুডেন্ট, আমি ওই হলের একজন আবাসিক শিক্ষার্থী, আমার জন্য সিট আছে, অথচ আমি হল থেকে বেরিয়ে এসেছিলাম শুধুমাত্র আমার সার্টিফিকেটগুলো নিয়ে। তাও আমার এক রুমমেট ছিল, তাকে আমি বলেছিলাম যে আমার এরকম বেডের উপরে একটা ছোট ব্যাগ আছে, ওই ব্যাগের মধ্যে আমার সার্টিফিকেটগুলো আছে, তুমি একটু বের করে দিবে হল থেকে। আর আমার কম্পিউটার ছিল, আমার বই ছিল, কোনো কিছু নিয়েই কিন্তু আমরা হল থেকে বের হতে পারিনি। এবং আমরা যারা বিরোধী রাজনীতির সাথে জড়িত ছিলাম তখন, অর্থাৎ আওয়ামী লীগের আওয়ামী লীগের রাজনীতির সাথে যারা জড়িত ছিলাম, ছাত্র সংগঠনের প্রত্যেকটি নেতাকর্মীর এই অবস্থা হয়েছে। অর্থাৎ তারা কেউই এই শেখ হাসিনা রেজিম শুরুতে, এরপরে তাদের ইউনিভার্সিটি জীবনটি সুন্দরভাবে তারা চালাতে পারেনি। এমনকি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনি জানবেন যে কলা ভবনে পরীক্ষা হয়, অর্থাৎ সেন্ট্রাল পরীক্ষাগুলো কলা ভবনে হয়। এই কলা ভবনের গেটে গেটে ছাত্রলীগের ছেলেরা দাঁড়িয়ে থাকতো যে তাদের বিরোধী মতাদর্শের কোনো ছাত্র এসে পরীক্ষা দিচ্ছে কিনা। তারা মধুর ক্যান্টিনের আশেপাশে থাকতো, কলা ভবনের মেইন গেটে থাকতো। অর্থাৎ এক্সামটাও, ক্লাস তো রেগুলার করাই যায়নি, এক্সামটাও যেন সুন্দরভাবে না দিতে পারে বিরোধী মতাদর্শের ছাত্র। এইভাবে তারা ছাত্রদের উপর নির্যাতন করেছে এবং তাদের শিক্ষা জীবনে, তাদের একাডেমিক ক্যারিয়ারটাকে ক্যারেক্টারটাই এরকম না, তাদেরকে আসলে এই ক্যারেক্টার তৈরি করা হয়? তাদের এই ক্যারেক্টারটা তৈরি হয়েছে ওই রিজিমটাকে, যারা সরকারে রয়েছে তাদেরকে টিকিয়ে রাখার জন্য এরকম একটা শক্তি তারা মাঠ পর্যায়ে, ক্যাম্পাসগুলোতে, বিশ্ববিদ্যালয়গুলোতে, কলেজগুলোতে তারা তৈরি করেছে। ছাত্রলীগ তখন করতো বা ছাত্রলীগের নাম ধরে যারা সন্ত্রাসীপনা করতো, তারাও তো ছাত্র ছিল কোনো না কোনো প্রতিষ্ঠানে, তারা ছাত্র ছিল, কিন্তু তাদেরও তো ক্যারিয়ার, স্বপ্ন, বাবা মায়ের স্বপ্ন, এগুলো তারা ওই যে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা যেভাবে প্রেসক্রিপশন, আপনি যদি বিরোধী মতাদর্শের ছাত্র সংগঠনগুলো যদি ক্যাম্পাসে থাকে, তাহলে তারা সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে, কথা বলবে, মানুষের জন্য কাজ করতে যাইবে। এই জিনিসগুলো সরকারের জন্য ক্ষতিকর হবে। সুতরাং এটা সেন্ট্রালি তাদেরকে গাইড করা হতো যে যাতে ভিন্ন মতাদর্শের কোনো প্রতিবাদ ওখান থেকে না আসতে পারে। এই স্টুডেন্টদের ব্যক্তিগত স্বপ্ন, ক্যারিয়ার, এগুলো ধূলিসাৎ হয়ে এগুলো, এটা কি তারা বুঝতে পারতো না? তাদেরকে এই হিতাহিত জ্ঞানটুকু তাদেরকে মানে কেড়ে নেওয়া হতো না। আসলে যেভাবে তাদেরকে সেন্ট্রাল লিডাররা যেভাবে প্রেসক্রিপশন দিত, তাদের অ্যাক্টিভিটিস, তাদের অ্যাক্টিভিটিস থেকে প্রমাণ হতো যে আসলে তারা নিজেদের এবং তাদের সহপাঠী যারা, সহকর্মী যারা, ছাত্র যারা রয়েছে, অন্য ভিন্ন মতাদর্শের বা ভিন্ন রাজনৈতিক দলের কর্মী যারা রয়েছে, যে তারা তো সবাই স্টুডেন্ট ওখানের, এই চিন্তা চেতনা তাদের মধ্যে ছিল, তাদেরকে হিপনোটাইজ করে ফেলে। হ্যাঁ, হিপনোটাইজ করে ফেলে। জি, আরেকটি বিষয় সাফওয়ান আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আমরা 2009 সালের একটি সংবাদে দেখছি 10 ট্রাক অস্ত্র মামলায় তারেক রহমানের নাম আসা উদ্দেশ্যমূলক, বিএনপি দাবি করেছিল। 10 ট্রাক মামলার সত্যতা উদ্ঘাটনের চেয়ে কি বিরোধী দলকে চুপ করানোই ছিল মূল লক্ষ্য? তাহলে কি রাষ্ট্রীয় তদন্ত বিচার প্রক্রিয়া ছিল নিছক? 2004 সালের, আজকে থেকে 20 বছর 21 বছর আগের ঘটনা। 2004 সালের চট্টগ্রামের সার কারখানার জেটিতে 10 ট্রাক অস্ত্র পাওয়া গেল। এই অস্ত্রটা পাওয়ার পরে দুটো মামলা হলো, একটা হলো আর্মস অ্যাক্টে একটা মামলা হলো, আরেকটা মামলা হলো চোরাচালান, অর্থাৎ এটা কোথায় যাচ্ছে কিভাবে। এই মামলাতে সর্বমোট 52 জন আসামি ছিল, যার মধ্যে 14 জনকে সর্বোচ্চ পানিশমেন্ট দেওয়া হয়েছে, ডেথ সেন্টেন্স দেওয়া হয়েছে। কিন্তু এই 52 জন আসামির মধ্যে জনাব তারেক রহমান কিন্তু ছিলেন না। কিন্তু আশ্চর্যজনকভাবে আপনি দেখবেন যে তৎকালীন সময়ে 2009 সালে যারা ক্ষমতায় ছিল, তৎকালীন সময় তারা জনাব তারেক রহমানের ইমেজকে ক্ষুণ্ণ করার জন্য বিভিন্ন মিডিয়াতে, বিভিন্ন জায়গায়, অর্থাৎ তারেক রহমানকে এর সাথে জড়ানোর একটা অপচেষ্টা তারা করেছে। কেন করেছেন? এর কারণ হচ্ছে তারেক রহমান এবং লুৎফুজ্জামান বাবর, হ্যাঁ, লুৎফুজ্জামান বাবর সাহেব তিনি ছিলেন, আসামি ছিলেন, কিন্তু জনাব তারেক রহমান ছিলেন না। কিন্তু জনাব তারেক রহমান তখন 2004 সালে তিনি ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। এই যে জনাব তারেক রহমান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং তার যে ইমার্জিং ক্যারিয়ার এবং তার ক্যারিশম্যাটিক লিডারশিপ, যে একটা নেতৃত্ব, এই নেতৃত্বটাকে কলুষিত করার জন্যই মূলত বিভিন্ন জায়গায় প্রোপাগান্ডা ছড়ানো, যে তার নেতৃত্বকে কলুষিত করা, তার লিডারশিপকে প্রশ্নবিদ্ধ করা এবং একটা ট্রিক্স একটা অ্যাপ্লাই করা যে এর সাথে। অথচ আপনি দেখবেন যে ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা তারা তদন্ত করেছেন এবং সেই তদন্তে তারা এটা বের হয়ে আসছে যে ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী যে উলফা,
ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম যে উলফা, এই উলফার বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর কাছেই এই অস্ত্রগুলো যাচ্ছিল। তাহলে এটা তো উলফা এবং ভারতের বিভিন্ন রাজ্যের মধ্যে যে অভ্যন্তরীণ কোন্দল রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে, এটা তো দীর্ঘদিনের একটা বিষয়। এটা তো তাদের ইন্ডিয়ান স্বাধীনতার পরের থেকে শুরু করেই এটা চলে আসছে। বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ভারতের বিভিন্ন জায়গায় আন্দোলন করছে সেন্ট্রাল গভর্নমেন্টের বিরুদ্ধে। তো তারাই এই অস্ত্রটা চোরাচালানের মাধ্যমে সেখানে নেওয়ার জন্য। এবং আপনি দেখবেন যে মামলা দুটো হওয়ার পরে যে ইনভেস্টিগেশন হয়েছে, আপনি জানবেন যে আমাদের কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরের 154-এ মামলা হয় এবং 156-এ অর্থাৎ সেকশন 156 সেখানে তদন্ত করবে। এখানে সিআইডি তদন্ত করেছে। 167 সেকশন 167-এ যে তদন্ত রিপোর্ট এসেছে সেখানে 52 জন অভিযুক্তের নাম এসেছে, অথচ তার মধ্যে জনাব তারেক রহমান ছিলেন না। একটা তদন্ত হয়েছে, সিআইডি তদন্ত করেছে, ইন্ডিয়ান যে গোয়েন্দা সংস্থা ছিল তাদের বক্তব্য হচ্ছে এটা আসামে যাচ্ছিল, অথচ তারেক রহমানের রাজনৈতিক ক্যারিয়ারকে প্রশ্নবুদ্ধ করার জন্য, একটা কালিমা লেপন করার জন্য বিভিন্নভাবে জনাব তারেক রহমান এর নামকে নিয়ে আসার একটা কুপ্রচেষ্টা করা হয়েছে। মানে একই প্রক্রিয়ায় কি, মানে যে বিরোধী রাজনৈতিক দলের যে নেতাদের বিরুদ্ধে যে বিভিন্ন সময় বিভিন্ন মামলা আমরা দেখেছি যে 500-600 পর্যন্ত মামলা, এই একই কারণে একই উদ্দেশ্যে। একটা জিনিস হচ্ছে আপনি এই ফ্যাসিস্ট রিজিমের সময় আদালতকে যেভাবে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ যেই মামলাগুলোতে বিএনপি নেতাকর্মী, জামাতের নেতাকর্মী বা বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে সহজেই আগাম জামিন দেওয়া যায়, সহজেই জামিন দেওয়া যায়, একটা কাস্টডি পিরিয়ড থাকে তো, যে এই মামলাতে 2 মাস যদি কাস্টডি হয়, 3 মাস কাস্টডি হলে তাকে জামিন দেওয়া যায়। হাইকোর্ট ডিভিশন ক্যান ইনলার্জ দ্য অ্যাকিউজ পিটিশনার ইন বেইল, জামিন দিতে পারেন। কিন্তু সেই মামলাতে 1 বছর 2 বছর হয়ে যাচ্ছে, তাদেরকে জামিন দেওয়া হচ্ছে না। কনসিডারেশন ইজ যে তারা বিরোধী রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করে, তাদেরকে এই মামলাতে জামিন দেওয়া যাবে। মানে আরেকটা জিনিস, বিগত শেখ হাসিনা রেজিমের সময় যে কোনো একটি ঘটনায় একাধিক মামলা। একটা অফেন্স যখন হবে, আপনি যখন সেকশন 154-এ মানে ইনফরমেশন দিবেন, এফআইআর করবেন, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, তখন ওই ঘটনা তদন্তের জন্য একজন তদন্তকারী কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়। তিনি তদন্ত করবেন পার্টিকুলার স্পেসিফিক ওই অফেন্সের সাথে যারা যারা জড়িত তাদের বিষয়ে তদন্ত করে তিনি রিপোর্ট দিবেন। তো এই জায়গাতে কি হয়েছে যে ওই সময়টা একটা ফরম্যাট তৈরি করা ছিল, অর্থাৎ শাহবাগে একটা মামলা হয়েছে, পল্টনেও একটা মামলা দিতে হবে, সেকশনগুলো একই রকম, আসামেও একই রকম। তাহলে আপনি দেখেন একই ব্যক্তি, আমি যদি শাহবাগে একটা অফেন্স করে থাকি, আমি আবার পল্টনে একই সময় এই অফেন্সটা কিভাবে করলাম? সুতরাং এই ফরম্যাট বেসিসে বাংলা, শুধু ঢাকা শহর না, সারা দেশেই এজন্যই আসছে ওই বিষয়টা যে একই ঘটনায় 2-3টা মামলায় তিনি আসামি হয়ে যাচ্ছেন। এটি আসলে আইনের কোন জায়গায় আসলে লঙ্ঘন? টোটাল ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সেরই লঙ্ঘন, টোটাল ক্রিমিনাল জাস্টিস সিস্টেমেরই লঙ্ঘন। যদি কোনো সরকার এটি লঙ্ঘন করে তাহলে সেই সরকারকে কি বলবেন? অবশ্যই সেই সরকার এবং যে তদন্তকারী কর্মকর্তা যারা ছিলেন, যারা রিপোর্ট দিয়েছেন এবং একই মামলায়, একই ঘটনায় বিভিন্ন মামলা করে একজন ব্যক্তিকে বিভিন্ন মামলায় শোন অ্যারেস্ট করেছেন, দেখিয়েছেন, এর সাথে যারা জড়িত ছিলেন, আমি বলবো এটা জুডিশিয়াল অফেন্স। ইনভেস্টিগেটিং অফিসার যারা ছিলেন তারা তো বলছেন সরকার তাদেরকে বাধ্য করেছে। না, আপনি ক্রিমিনাল লায়াবিলিটি ঘাড়ে নেওয়ার জন্য আপনাকে কেউ বাধ্য করতে পারে না। এটা পার্সোনাল লায়াবিলিটি। আমি যদি কোনো ক্রাইম করি, ইটস মাই পার্সোনাল লায়াবিলিটি। এখানে সরকার আমাকে বাধ্য করেছে বলে আমি ওই লায়াবিলিটির দায় থেকে এড়িয়ে যাব। কিন্তু এটি পার পেতে চাই। আপনার কাছ থেকে আবারও শুনবো।